আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালা। ওমরা ভিসা পাচ্ছেন না বেশিরভাগ মুসল্লি। বিমানের টিকিট ও হোটেল বুকিং দিয়ে বিপাকে পড়েছেন তারা। ধর্ম উপদেষ্টা বলছেন, সৌদি সরকার ওমরা ভিসা বন্ধ করেনি, প্রক্রিয়া মেনে আবেদন করলেই ভিসা দেবে। তবে হজ এজেন্সি মালিকরা বলছেন, সব নিয়ম মেনে আবেদন করলেও বাতিল হচ্ছে ভিসা। টিকিট বুকিংয়ের টাকা ফেরত দিতেও গড়িমসি করছে অনেক এয়ারলাইন্স। রিপোর্ট মাহবুব কবির চপলের। পবিত্র রমজানে উমরা করার স্বপ্ন থাকে অনেক মুসল্লির। প্রতি বছর এই সময়ে লক্ষাধিক বাংলাদেশি যান মক্কা মদিনায়। তবে এবার ঘটেছে বিপত্তি। বেশিরভাগ উমরা ভিসার আবেদন বাতিল করছে সৌদির হজ মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে ধর্ম মন্ত্রণালয়। তারা জানিয়েছে, উমরা হজের ভিসা বন্ধ করেনি দেশটি। উমরা যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না, এই বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়। সৌদি রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ উমরা এজেন্সির প্রতিনিধিদেরকে উমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের উমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। তিনি আরও জানিয়েছেন, সৌদি উমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও উমরা মন্ত্রণালয় বাংলাদেশি উমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। তবে হজ এজেন্সির মালিকদের সংগঠন হাবের নেতারা বলছেন, সৌদির শর্ত মেনে আবেদন করেও ভিসা পাচ্ছেন না তারা। আবার প্লেনের বুকিং দেওয়া টিকিটের টাকাও ফেরত দিচ্ছে না এয়ারলাইন্সগুলো। বিষয়টি এমন এক প্রক্রিয়া, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটা বন্ধের কাছাকাছি। আমরা 100 পাসপোর্ট সাবমিট করলে একটা বা দুটো ভিসা পাচ্ছি। আর পাশাপাশি যে তথ্যটা দেওয়া হয়েছে যে আমরা টিকিট কপি এবং হোটেল কপি, বুকিং কপি দিলে আমরা ভিসাটা পাবো। অ্যাকচুয়ালি আমরা ভিসাটা সাবমিট করতে হয় অনলাইনে একটা ফরম্যাটে। সেখানে কিন্তু হোটেলের তথ্য এবং টিকিটের তথ্য দিতে হয়, না দিয়ে ভিসা সাবমিট করা যায় না। এক্সট্রা কোনো পেপারস এটার সাথে অ্যাটাচমেন্টের কোনো সুযোগ নেই অনলাইনে। তা আমরা কিন্তু নিয়ম মেনে উনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা ভিসা অ্যাপ্লিকেশন প্রতিনিয়তই করছি, প্রতিনিয়তই আমরা কিন্তু রিভিউ করছি। এখানে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি আরো অনেকগুলো এয়ারলাইন্স উমরা যাত্রী ক্যারি করে থাকেন। আমাদের কাছে যে তথ্য আছে, বিমান ছাড়া বাকি এয়ারলাইন্স গুলো গড়িমসি করছেন টিকিটের টাকা রিফান্ড করতে। উপদেষ্টা জানান, সমস্যা সমাধানে সৌদি সরকারের সাথে যোগাযোগ করছেন কর্মকর্তারা। সৌদি আরবের রাষ্ট্রদূতের বার্তাকে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোনো বাধা নেই, কাজ করতে হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের 31টি ব্যাংক হিসেব জব্দের আদেশ দিয়েছে ঢাকার আদালত। এসব ব্যাংক হিসেবে 394,60,72,805 টাকা জমা রয়েছে। এ নিয়ে শেখ হাসিনা পরিবারের জব্দ করা মোট অর্থের পরিমাণ দাঁড়ালো 1,49,65,72,118 টাকা। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এদিন এসব ব্যাংক হিসেব জব্দের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলাম। এছাড়া শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানের পরিবারের 163টি ব্যাংক অ্যাকাউন্ট ও খুলনার সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর সম্পত্তি ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে ক্রিকেট বোর্ডে অনিয়মের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, মুন্সিগঞ্জের সাবেক এমপি মৃণাল কান্তি দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। নওগাঁ মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের খবরে ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের মানুষ। মেডিকেল কলেজ বন্ধ না করে স্থায়ী ক্যাম্পাস এবং অবকাঠামো নির্মাণের দাবি তাদের। তবে কলেজ কর্তৃপক্ষ বলছেন, একনেকে পাশ হলেই শুরু হবে কলেজের নির্মাণ কাজ। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2018 সালে সরকারি অনুমোদন পায় নওগাঁ মেডিকেল কলেজ। 2019 সালে 50 জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে কলেজটি। তবে 7 বছরেও হয়নি স্থায়ী অবকাঠামো। সম্প্রতি মানহীন আখ্যা দিয়ে সরকার নওগাঁ মেডিকেল কলেজ সহ কয়েকটি মেডিকেল কলেজ বন্ধের খবরে ফুঁসে উঠেছে নওগাঁবাসী।
শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থীরা বলছেন, বিগত বছরগুলোতে ভালো ফলাফল করলেও মানহীন আখ্যা দেওয়া ষড়যন্ত্রের অংশ। আমাদের মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রতিবারই ভালো রেজাল্ট করছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা একটা শহরটকারী সিদ্ধান্ত আমাদের উপর চাপায় দেওয়া হয়। শিক্ষার দিক থেকে আমাদের যে মেডিকেলের মান উন্নয়ন সেটা অনেক বেশি। এই যে বৃহত্তর নওগাঁ জেলা, যেখানে আমরা জানি প্রায় 30 থেকে 36 লক্ষ মানুষের বসবাস এই জেলায়, তারা কিন্তু সব রকম সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে। মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র ঠেকানোর পাশাপাশি স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি আন্দোলনকারীদের। মান নিয়ে প্রশ্ন উঠেছে, আপনি মান নিয়ে উন্নয়ন করুন, আপনাকে তো উন্নয়ন করার জন্যই বাংলাদেশের ছাত্র জনতা সরকারে বসিয়েছে, আপনি সেই কাজগুলো ডেভেলপ করেন, স্থায়ী ক্যাম্পাস করেন। নওগাঁতে যে 30 লক্ষ মানুষ বাস করে, এই মানুষের একটা স্বপ্ন তৈরি হয়েছিল এই হসপিটালকে কেন্দ্র করে, সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কলেজের অধ্যক্ষ জানান, জমি নির্ধারণ সহ স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণের ডিজাইন প্ল্যানিং কমিশনে জমা আছে। পাশ হলেই শুরু হবে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ। এখানে জমি নির্ধারণ করা আছে 25 একরের মতো। এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, সবকিছু হয়েছে। এটা যে ডিপিপি, এটা শেষ পর্যায়ে এখন প্ল্যানিং কমিশনে জমা আছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ধরনের সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্টরা সরে না আসলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি নওগাঁবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইউক্রেনে জ্বালানি ও অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা চালাবে না রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘ ফোনালাপে এ বিষয়ে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়নি মস্কো। মঙ্গলবার দুই নেতার মধ্যে 1.5 ঘণ্টার ফোনালাপে এই সিদ্ধান্ত হয়। হোয়াইট হাউস এই পদক্ষেপকে শান্তি আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। অবশেষে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন ফোনালাপ। রুশ প্রেসিডেন্টকে 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করানোই ছিল যার মূল উদ্দেশ্য। বলা যায় 90 মিনিটের ফোনালাপে প্রাথমিক লক্ষ্য পূরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী 30 দিন হামলা বন্ধ রাখবে। ট্রাম্পের এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ফোনে বলেন, সংকট সমাধানের মূল শর্ত বিদেশি সামরিক সাহায্য ও কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করা। তবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতির ব্যাপারে এখনো সম্মত হয়নি রাশিয়া। Привилегий и преференций для возвращающихся не будет. বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম বলছে, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে ভবিষ্যৎ শান্তি চুক্তিতে 2014 সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারে ওয়াশিংটন। Talked about a lot of things and toward getting it to peace, and we talked about other things also. এছাড়া কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির বিষয়ে আলোচনা শুরুর ব্যাপারেও মত দিয়েছেন তারা। এসব আলোচনা মধ্যপ্রাচ্যে শিগগিরই শুরু হবে বলেও জানায় ওয়াশিংটন। জাহিদুল আলম, এটিএন বাংলা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জামালপুরে আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে, কারণ স্থানীয় বাজারে আলুর দাম কমে গেছে। অন্যদিকে পর্যাপ্ত হিমাগার না থাকায় উৎপাদিত আলু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। এবছর জামালপুর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হয়েছে। আলু চাষ বাড়াতে অনেকে ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। ফলন ভালো হলেও বাজারে আলুর দাম কমে যাওয়ায় হতাশ হয়েছেন চাষিরা। আলু উৎপাদন খরচ এবং বাজারে বিক্রি থেকে হিমাগারে সংরক্ষণ সব মিলিয়ে যে উৎপাদন খরচ হয়েছে তার সমীকরণ মিলাতে পারছে না প্রান্তিক পর্যায়ের চাষিরা। তার প্রতি শতকে 22-23 টাকা খরচ, এরকম বাজার চলে আগামীতে তো আর মানুষ আলুও করবে না, কৃষক তো আমি মরবো। সব বাজার বেশি, কামলা খরচ বেশি এবং লেবার খরচ, হাল খরচ, সার খরচ, বীজ খরচ সবকিছু বেশি, কিন্তু আমরা মূলত বাজার পাচ্ছি না। হিমাগারে আলু সংরক্ষণ নিয়েও রয়েছে নানা অভিযোগ আর ভোগান্তি। জেলায় বিএডিসি হিমাগার সহ আরও 2টি বেসরকারি হিমাগারে 11,500 মেট্রিক টন আলু ধারণ ক্ষমতা রয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আলু বোঝাই পরিবহন নিয়ে
5 থেকে 6 দিন হিমাগারের সামনে অপেক্ষা করে পরিবহন চালক ও আলু চাষিরা। আমরা চাচ্ছি যে সরকার যাতে এই বিষয়টা অত্যন্ত মনোযোগ দেন এবং বুঝামজাত যাতে করতে পারি, তাহলে আমরা লস থেকে কিছুটা হলেও বাঁচবো। কারণ হিমাগারের যে ধারণ ক্ষমতা ওইটুকু আমরা নিতে পারবো, এর উপরে আমরা ওভারলোড নিতে পারি না। সেই জন্যই কৃষক বা ব্যবহারিক পর্যায়ে একটু সমস্যার সৃষ্টি হইতেছে। সরকারিভাবে প্রতি কেজি আলুর হিমাগার ভাড়া 6 টাকা 75 পয়সা নির্ধারণ করা হলেও নেওয়া হচ্ছে 8 টাকা। হিমাগারে জায়গা সংকটের কারণে আলু না আনার জন্য মাইকিং করছে কর্তৃপক্ষ। কারণ হিমাগারের যে ধারণ ক্ষমতা ওইটুকু আমরা নিতে পারবো, এর উপরে আমরা ওভারলোড নিতে পারি না। সেই জন্যই কৃষক বা ব্যবহারিক পর্যায়ে একটু সমস্যার সৃষ্টি হইতেছে। বাড়তি আলু সংরক্ষণ করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ এই কর্মকর্তা। কৃষক পর্যায়ে স্থানীয়ভাবে কিভাবে আলু সংরক্ষণ করবেন এই ব্যাপারে কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছে। উৎপাদিত আলু সংরক্ষণ এবং বাজার মূল্য বৃদ্ধি করতে সরকার দ্রুত উদ্যোগ নেবে এমন প্রত্যাশা জামালপুর আলু চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ ফুটবল দলের সাথে প্রথমবারের মতো আজ অনুশীলনে নামবেন হামজা দেওয়ান চৌধুরী। সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে জাতীয় দলের ফুটবলাররা। সেখানেই দেশের জার্সিতে দেখা যাবে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলারকে। আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে হামজাকে উপস্থাপন করবে বাফুফে। এর আগে মঙ্গলবার রাত 11টায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান কোচ হাভিয়ের ক্যাব্রেরা, বাফুফে সভাপতি তাবিদ আওয়াল সহ অন্যান্য কর্মকর্তারা। আগামী 25 মার্চ এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজা চৌধুরীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ।